তসবি পড়তে পড়তে ফেরজাত এগিয়ে আসলো। পূর্ণার মাথা থেকে পা পর্যন্ত পলক করে বলল, বৌমা, তোমার পাগলামি বন্ধ হয়েছে? পূর্ণার নরম স্বরে উত্তর দিল। আপনার কি মনে হয় আমি পাগলামি করছিলাম বাবা? মাহিকে বলল ফেরজাত। পূর্ণার হাতের বাঁধন খুলেছে কেন? আবার ও আক্রমণ করতে পারে। আক্রমণ করবে না মামা, চিন্তা করো না। পূর্ণা হেসে বলল, আপনি কি আমাকে ভয় পান বাবা? তোমাকে নয় বৌমা, তোমার কৌতূহল ও কর্মকাণ্ডকে। বুঝতেই তো পারছো তোমার জন্য কতগুলো প্রাণ ঝরে গেল। আমার মেয়েটা মানসিক হাসপাতালে। যদি তুমি বেশি পাগলামি করো তাহলে শিরিনের কাছে পাঠিয়ে দেব। মাহি উঁচু স্বরে বলল। মামা এবার থামুন। মিহির কোথায় আম্মা? আমার ঘরে আছে। পূর্ণাময়ী, তুমি ছেলের কাছে যাও, আর হ্যাঁ, মামার থেকে দূরে থাকবে। পূর্ণা চলে যায় ছেলের কাছে। ফেরজাতকে মাহি বলল, আপনি ও পূর্ণাময়ীকে এড়িয়ে চলবেন। উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। সে তার পুরো পরিবারকে হারিয়েছে, আর তাদের হত্যা করেছে আপনার ছেলে আজমির। এইসব জানার পরও স্বাভাবিক থাকে কি করে? ফেরজাত কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কি এইসব জানতাম মাহি? তুমি তো তাদের সাথেই বড় হয়েছো। কখনো কি আমি তোমাদের কোনো অন্যায় ক্ষমা করেছি? আমি বুঝতে পারি নাই যে তারা এমন পাপের রাজত্বে জড়িয়ে যাবে। যদি বুঝতাম আমি নিজে ওদের কারাগারে রাখতাম। এখন তো ওরা নেই, কিভাবে শাস্তি দিব? আমিও জানতাম না মামা, আমার ভাইরা এমন হয়ে গেছে। ছোট বিহির বসে আছে, মাকে দেখে মিষ্টি হাসি দিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে আসছে। ছেলের দিকে তাকিয়ে আছে পূর্ণা। চোখে অশ্রু চলে আসে। বিহিরকে কোলে তুলে শক্ত করে জড়িয়ে ধরে গায়ের সুগন্ধ নেয়, গালে চুমু দিয়ে বলল, কতদিন তোমার সুভাষ পাইনি বাবা। তোমাকে অনেক মনে পড়েছে আমার মিষ্টি বাচ্চা। বিছানায় বসে বিহির ছোট হাতগুলো ধরে বলল, তোমার এই নিষ্পাপ হাতগুলো যেন সব সময় নিষ্পাপ থাকে। এই নিষ্ঠুর জায়গায় তোমাকে রাখবো না, অনেক দূরে চলে যাব। সেখানে থাকবে না কোনো রক্তাক্তের খেলা, থাকবে না স্বার্থপরতা আর নিষ্ঠুরতা। তুমি আর আমি এখান থেকে চলে যাব। এইখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বাবা, দেহ অচল হয়ে পড়ে। বেঁচে থাকার মতো, আঁকড়ে ধরার মতো ভরসা খুঁজে পাই না। আসমা দরজায় দাঁড়িয়ে সব শুনছে, তাকিয়ে আছে বিহিরের দিকে। পূর্ণা তার উপস্থিতি টের পেয়ে বলল, আম্মু আসুন। আসমা পাশে বসে। পূর্ণা প্রশ্ন করল, আজকাল আপনাকে কেমন জানি দেখায়। কেমন মা? রহস্যজনক মনে হয়, কত কিছু গোপন আছে আপনার মধ্যে। কি গোপন রাখবো? এই রক্তাক্তের খেলায় আমরা দুজন অভাগী, দুজন প্রিয় মানুষকে হারিয়েছি। বিহিরের মাথায় হাত রেখে আসমা বলল, দোয়া করি মিহির যেন তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ যেন আর কোনো মাকে সন্তান হারানোর বেদনা না দেয়। করুণ স্বরে বলল, সন্তান হারানোর কষ্ট আমি বুঝি। আমার ছোট ছেলেকে ছুঁতে পারিনি, তাকে নিজের হাতে বড় করতে পারি নাই। দূর থেকে তার সুবাস অনুভব করেছি, জড়িয়ে ধরতে পারি নাই। পূর্ণা একটু অবাক হয়ে। আপনি কার কথা বলছেন আম্মা? ছোট ছেলে মানে? পূর্ণার কথা শুনে চমকে ওঠে আসমা। কথা এড়িয়ে বলে, মিহিরকে আজকে আমার সাথে ঘুমাতে দেবে পূর্ণা? মৃদু হেসে উত্তর দিল। আমার অবর্তমানে আপনি তো রাখছেন, ও আপনার কাছেই থাকুক। পূর্ণার হাত ধরে আসমা বলল, তোমাকে ধন্যবাদ মা। চারিদিকে আমাবস্যা রাতের মতো অন্ধকার নেমে এসেছে। আজকে আকাশে চাঁদটাও নেই, আমাবস্যার অন্ধকারে ঢেকে গেছে। মধ্যরাত। আসমা লাল পায়রা সাদা শাড়ি পরে, গা ভর্তি সোনার গহনা, হাতে শাখা বলা, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে সিঁদুর দিয়ে সিথি রাগিয়ে বলছে, তুমি ঠিক ধরেছ পূর্ণা, আমি রহস্য লুকিয়ে রেখেছি। যদি তুমি সব রহস্য জানতে চাও তাহলে এইটা পড়তে হবে। তোমার সকল প্রশ্নের উত্তর এইখানে আছে পূর্ণা। মিহিরের পাশে বসে বলছে, আমার প্রিয় নাতি, দীর্ঘ 25 বছরের এই রহস্য শুধু তুমি জানলে। তোমার মতো আমার মিষ্টি একটা ছেলে ছিল। জন্মের পর শুধু একবার তাকে আদর করতে পেরেছি, তারপর হারিয়ে গেছে গহীনে। তোমার মাঝে আমি তাকে খুঁজে পাই। 25 বছর ধরে নিজের আবেগ, ভালোবাসা, শান্তির সাথে সাথে আমার পরিচয়ও গোপন ছিল। আমি অন্নপূর্ণা দেবী, জমিদার কৃষ্ণমোহনের দ্বিতীয় স্ত্রী, এই ভিলা আর দুর্গের মালিক। এখন সময় এসেছে সব কিছু বুঝে নেওয়ার। সব রহস্য এবার শেষ হবে পূর্ণা। এই খেলা তুমি না আমি শেষ করব। নিরুপমা, এবার তুমিও মুক্তি পাবে। মধ্যরাতে পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে আছে। বাহিরে মৃদু বাতাস বইছে। চোখ বন্ধ করে পূর্ণা অনুভব করছে মাহি দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে ঘুম, দাঁড়াতে পারছে না, শরীর ক্লান্ত হয়ে আসছে। পূর্ণা এখনো ঘুমায় নাই, সে কি করে ঘুমাবে? মাহি হাই তুলে ক্লান্ত স্বরে বলল, পূর্ণাময়ী,
এবার চলো ঘুমোবে। পূর্ণা তার উপর অভিমান করে আছে। মাহির কথা শুনছে। যখন তার অভিমান হবে মাহি যা বলবে তার বিপরীত কাজ করবে। অভিমানী স্বরে বলল, আমার ঘুম নেই, আপনি চাইলে ঘুমোতে পারেন। আমাকে কঠোর হতে বাধ্য করো না। কি করবে তাহলে, আবার রশি দিয়ে বাঁধবে? তুমি বাধ্য করেছিলে পূর্ণাময়ী। আমাকে পূর্ণাময়ী বলে ডাকবেন না। মাহি মৃদু হেসে। তাহলে কি বলবো? পূর্ণা, আমার বাবা মা নাম রেখেছে পূর্ণা। মাহি কবিতার ছন্দে বলল, যে নাম থাকুক তার কিচ্ছু যায় আসে না আমার। প্রেমিক পুরুষ আমি ভালোবেসে নাম দিয়েছি মায়াবী চোখের পূর্ণাময়ী। মাহির চোখের দিকে তাকিয়ে পূর্ণা মৃদু হাসল। মাহি ওষুধের বক্স হাতে নিল। যে ওষুধ খুঁজছে সেটা না পেয়ে পূর্ণাকে জিজ্ঞেস করলো, তোমার ওষুধ কোথায় রেখেছো? ফেলে দিয়েছি কোথায়? সমুদ্রে। মাহি হেসে বলল, রসিকতার একটা সীমা থাকে। এই শহরে সমুদ্র আসবে কোথা থেকে? নদী বললে মেনে নিতাম। মাহি আর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে খুঁজছে। পূর্ণা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ টেবিলের উপর ছুরি রেখে হাতে নিল। তারপর গুটি গুটি পায়ে মাহির দিকে এগিয়ে যাচ্ছে। মাহি আর চোখে দেখে মৃদু হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাহির পিছন থেকে গলায় ছুরি ধরে বলল, এবার সব সত্যি বলবে, তোমার ভাইদের কিভাবে এতদিন বাঁচিয়েছো? মাহি কৌশলে পূর্ণার হাত থেকে ছুরি ফেলে দিয়ে পিছন থেকে পূর্ণার হাত চেপে ধরে কাঁধে বুক রেখে কানের কাছে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে কি আমার গলা কাটতে চাইছো? এবার এইসব ছাড়ো পূর্ণাময়ী। তুমি আমাকে মারতে পারবে না। পূর্ণা নরম স্বরে বলল, পারবো। আমি বলছি পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। যখন আমাকে ঘৃণা করতে তখনই পারোনি। তোমার হাত কেঁপেছিল। এখন অসম্ভব, মেনে নাও, পারবে না। আমাকে দুর্বল করে দিচ্ছ, সরে যাও, স্পর্শ করো না। পৃথিবীতে এমন অস্ত্র নেই যা দিয়ে ভালোবাসাকে হত্যা করা যায়। পূর্ণার কাঁধে মাহির নিঃশ্বাস পড়ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাত ছাড়িয়ে মাহিকে জড়িয়ে ধরে পূর্ণা। পরের দিন মোহন একটা উপহার পূর্ণার ঘরে রেখে আসে। পূর্ণা মিনিট কয়েক পরে আসে। উপহার দেখে একটু ভাবে কে পাঠালো, কি আছে এতে। আবার ভাবলো এইটা মাহির কাজ। সে প্রায় পূর্ণার জন্য এইভাবে শাড়ি ফুল উপহার পাঠায়। পূর্ণা মুচকি হাসছে। ধূসর রঙের শাড়ি, কাচের চুড়ি আর বকুল ফুলের মালা, সাথে দুটো চিঠি। পূর্ণা প্রথম চিঠি খোলে। প্রিয় মায়াবী চোখের পূর্ণাময়ী, তুমি আমার আলোকিত চাঁদ, আমার হৃদয়ের রানী, কাজল কালো মায়াবী চোখের প্রিয়তমা, আমার বসন্ত বেলার প্রেম তুমি। তোমার ঠোঁটের মাদকতায় আমি হারিয়ে যাই। চাঁদনি রাতে তোমার চুলের সুবাস মনে পড়ে যায়। আমার স্বর্গ তুমি, আমার ভালোবাসা। তোমাকে ভালোবেসে যদি আমি ভুল করি, তাহলে আমার প্রতি নিঃশ্বাসে ভুল করতে চাই। তোমাকে ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমার পাপের বোঝা বেড়েই চলেছে। হে আমার প্রিয়তমা, তুমি হীনা প্রতি রাত যেন অমাবস্যার অন্ধকার। তোমার এই মায়াবী চোখে তাকিয়ে কাটিয়ে দিতে চাই পুরো কাল। উত্তপ্ত মরুভূমিতে তুমি আমার আশ্রয়। তুমি আমার সম্রাজ্ঞী, আমার রানী, আমার পৃথিবী। তুমি একটা স্বপ্নের জান্নাত চেয়েছিলে, যেখানে থাকবে নদীর স্রোত, চাঁদ, তারা, তুমি আর আমি। তোমার স্বপ্নের জান্নাত আমি নিজের হাতে সাজিয়েছি। তার নাম দিয়েছি পূর্ণাহীর প্রেম। তোমার আর আমার ভালোবাসার ঘর। তুমি আমাকে প্রশ্ন করেছিলে কেন বিয়েতে তোমাকে সাদা বেনারসি দিয়েছিলাম। সাদা পবিত্রতার প্রতীক। তুমি আমার কাছে সবচেয়ে পবিত্র ও নিষ্পাপ, আমার পূর্ণাময়ী। এই অধম তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে। এই প্রেমিককে তোমার হৃদয়ের দিও ঠাঁই। তোমার আশায় গুনছি প্রহর ভরা পূর্ণিমায়। ইতি মাহিবিন চৌধুরী। পূর্ণা চিঠিটা রেখে আরেকটা চিঠি খুলে লেখা আছে, প্রিয়তমা, তোমার বিবাহ বার্ষিকীর উপহার। এই অশান্ত অপূর্ণ ছেলেটার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। পূর্ণা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। চোখে মুখে সেই খুশি প্রকাশ পাচ্ছে। হালকা নিঃশ্বাস ছেড়ে নিজে বসে পড়ল মাহিকে চিঠি লিখতে। লেখা শেষ করে শাড়ি পরে খোঁপায় বকুল ফুলের মালা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর হাসছে। হঠাৎ মাহি পিছনে দাঁড়িয়ে বলছে, তোমাকে অনেক সুন্দর লাগছে মায়াবী চোখের পূর্ণাময়ী। পূর্ণা লজ্জায় মাথা নত করে আবার আয়নার দিকে তাকিয়ে দেখে মাহি নেই। পূর্ণা হেসে বলল, কল্পনা ছিল। বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। মিহিরকে কোলে নিয়ে চুমু দিয়ে আসমাকে বলল, আম্মা মিহিরকে দেখে রাখবেন। আমার নাতিকে নিয়ে চিন্তা করো না। তোমরা সারা জীবন এমনভাবেই থেকো মা, সাবধানে যেও। ঠিক আছে আম্মা। পূর্ণা দরজা খুলে এক পা বাহিরে রাখতেই থমকে দাঁড়ায়। হঠাৎ কেমন জানি শূন্য শূন্য লাগছে। হৃদয় থেকে চিৎকার করে কান্না আসছে। ফিরে তাকায় আসমা আর মিহির দিকে। দৌড়ে এসে আসমাকে জড়িয়ে ধরে আসমা একটু অবাক হয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পূর্ণা কাঁদো কাঁদো স্বরে বলছে, আম্মা আমি কাল রাতে স্বপ্নে দেখেছি। কি দেখেছো মা?
বিশাল এক ফুলের বাগান, গাছ থেকে বৃষ্টির মতো ফুল পড়ছে, মৃদু বাতাস, পাখিদের কিচিরমিচির শব্দ মুখরিত চারপাশ। আমার গায়ে পরানো ছিল এক সাদা গাউন, মাথায় ফুলের মুকুট। আমি হেঁটে বেড়াচ্ছি, সেই বাগানে হঠাৎ আমার সামনে হাজির হয় আমার মা। অবিকল দেখতে, আমার মতো অসম্ভব সুন্দরী লাবণ্যময়ী সে। আমাকে বলল, চলে এসো পূর্ণা, আমার সাথে এসো। সে হাঁটতে লাগলো, আমিও তার পিছু পিছু যাচ্ছি। কিছু দূর যেতেই দেখলাম আমার বাবা হাত দুটো এগিয়ে দিল। আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম। কতদিন পর বাবার ঘ্রাণ পেলাম। তখনই ছুটে এলো আমার দুই ভাই, তারা বলছে আপা এসেছে, আপা এসেছে। তাদের সাথে ছিল আমার ছোট্ট আলী, হাসি দিয়ে বলল, তুমি এসেছো আম্মা। অন্যদিকে প্রিয়া আমার কাছে এসে বলল, অবশেষে আসলে আপা, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল। তারপর আমার ঘুম ভেঙে যায় আম্মা। আসমাও কাঁদছে, তার দুহাতে পূর্ণার চোখের অশ্রু মুছে দিয়ে বলল, আমার ছেলে তোমার অপেক্ষায় আছে। প্রেমিক পুরুষটাকে বেশি অপেক্ষা করিও না। যাচ্ছি আম্মা। পূর্ণা আবারও দরজার সামনে আসতে বুকের ভেতর এক অজানা কষ্ট অনুভব করলো। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এ আল্লাহ, আমাকে শক্তি দিন, এই কষ্ট দূর করে দিন। অন্যদিকে মাহি অপেক্ষা করছে, বারবার পথের দিকে তাকাচ্ছে। হঠাৎ সেখানে উপস্থিত হয় রুবেল। তাকে দেখে চমকে ওঠে মাহি। আপনি এখানে এই জায়গার সন্ধান কি করে পেলেন? খুব সুন্দর জায়গাটা, চারিদিকে নদীর স্রোত, চাঁদের আলো, তারা। আপনার ঘরটাও খুব সুন্দর হয়েছে মাহিবিন চৌধুরী। রুবেল একটু এগিয়ে, আরে এখানে দেখছি অনেক ফুল গাছ, টুকটুকে লাল গোলাপ, বাহ বেশ চমৎকার। আরে নাম রেখেছেন জায়গাটার পূর্ণাহির প্রেম। পূর্ণাময়ীর এই জায়গাটা খুব প্রিয়, আর তার স্বপ্ন ছিল এরকম একটা ভালোবাসার জান্নাত বানানোর। আপনারা দেখছি শাহজাহান আর মমতাজকে হার মানিয়ে ফেলবেন। কি বলছেন? তা আপনি কি করে জানলেন আমি এখানে? আপনাদের সবার উপর নজর রাখছি। তাহলে আমাকেও সন্দেহ করেন? না, কারণ তো নেই। আসল রহস্য জানা না পর্যন্ত আমাদের চোখে সবাই সন্দেহজনক। ঠিক আছে, আপনাদের সময় আমি নষ্ট করতে চাই না, আমি আসছি। ঠিক আছে অফিসার। রুবেল সেখান থেকে কিছুটা দূরে এসে নদীর পাড়ে হাঁটছে আর বলছে, ভালোবাসা যত দেখছি অবাক হচ্ছি। প্রিয়া আমাকে একটু ভালোবাসলে কি এমন হতো? তাহলে তো তোমার জীবনটা হারাতো না। অপরদিকে পূর্ণা দুর্গে প্রবেশ করে। চৌধুরী ভিলা থেকে বের হওয়ার সময় চোখে পড়ে বাগানের সুড়ঙ্গ দিয়ে কালো পোশাক পরা একজন লোক প্রবেশ করছে। পূর্ণা তার পিছু নেয়। দুর্গার একটা দরজা পূর্ণা চিনত। লোকটার পিছন পিছন গিয়ে অন্য পাশে আরও 3টা দরজা অতিক্রম করে তার ভেতরে আরেক সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে অবাক হয়ে তাকিয়ে আছে। সেখানে প্রায় 30 জন ছোট নিষ্পাপ বাচ্চা, তাদের হাত মুখ বাঁধা। অন্য পাশে তাকাতে দেখতে পায় লাশের স্তূপ। দুর্গন্ধ। পূর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই অবস্থার কিভাবে ছোট বাচ্চাদের বন্দি করে রেখেছে? পিছন থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে, উচ্চস্বরে বলছে, স্বাগতম পূর্ণা, তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগতম। পূর্ণা ঘুরে তাকায়, অবাক চোখে তাকিয়ে থাকে। উনি তাহলে ওস্তাদ? সে পূর্ণার এত কাছেই ছিল। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, বিশ্বাসঘাতক তাহলে আপনি। ক্লান্ত হয়ে চেয়ারে ধপাস করে বসে পড়ল ইন্সপেক্টর হৃদয়। পুরো শরীর ঘেমে একাকার। হাতের তালুর দিকে তাকিয়ে দেখে লাল হয়ে গেছে। কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল, তারপর চোখ তুলে তাকালো। রিমান্ডে থাকা ছেলেটার দিকে তাকিয়ে ভাবছে, তার রিমান্ডে কেউ 1 ঘন্টা টিকে থাকতে পারে না। 2-4টা বাড়ি মারলেই সব বলে দেয়। সেই জায়গায় এই ছেলে গত 2 দিন ধরে কিভাবে টিকে আছে? সব নির্যাতন সহ্য করে নিল, মুখ দিয়ে কোনো আর্তনাদ করছে না। সেখানে উপস্থিত হলো ইন্সপেক্টর রাফি ও অফিসার আরিফ। রাফি প্রশ্ন করল, ইন্সপেক্টর, সে কি মুখ খুলেছে? না, কেন? আর্তনাদও করছে না। বুঝতে পারছি না সে মানুষ নাকি পাথর। অফিসার আরিফ বলল, আপনার রিমান্ডে তো কেউ টিকতে পারেনি, তাহলে এবার কি আপনি হেরে গেলেন? এই ছেলে জিতে গেল? ছেলেটাকে উঠে বসাও। হৃদয় ও আরিফ অনেক কষ্টে তাকে তুলে দেয়ালে হেলান দিয়ে বসায়। রিমান্ডে পুরো শরীর নীল হয়ে গেছে, শরীরের কিছু কিছু অংশে রক্ত জমাট বেঁধেছে। হৃদয় বলল, তাকে আর রিমান্ড দেওয়া যাবে না, তাহলে সে মারা যাবে। রাফি চেয়ার টেনে ছেলেটার মুখোমুখি বসে। হাতে দেখতে পায় ধূসর রঙের শাড়ির টুকরো আর শুকনো বকুল ফুলের মালা। রাফি বলল, তার হাত থেকে ওগুলো নেও নাই কেন? হৃদয় উত্তর দিল, অনেক চেষ্টা করেছি স্যার। রাফি একটু ঝুঁকে ছেলেটাকে প্রশ্ন করল। কি নাম তোমার? ছেলেটি ভারাক্রান্ত কণ্ঠে উত্তর দিল, আমি মাহি বিন চৌধুরী। বাবা মায়ের নাম? ফেরজাদ চৌধুরী। মায়ের নাম অন্নপূর্ণা দেবী ওরফে আসমা। সবাই অবাক হয়ে নিজেদের মুখের দিকে তাকালেন। অন্নপূর্ণা দেবী ওরফে আসমা,
এই নাম জীবনের প্রথম শুনলেন। রাফি আবার প্রশ্ন করলো, বাসা কোথায়? শান্তিনগর। সবার সামনে রাস্তায় একজনকে খুন করেছো কেন? আমি একজনকে খুন করিনি, দুজনকে করেছি। রাফি কিছু একটা চিন্তা করে আবার প্রশ্ন করলো। আরেকজনকে? মাহি কয়েক সেকেন্ড থেমে উত্তর দিল, আমার বাবা ফেরজাদ চৌধুরী। ইন্সপেক্টর রাফি বসা থেকে উঠে দাঁড়ালেন। দ্রুত অফিসারদের নিয়ে বের হয়ে নিজের চেম্বারে গেলেন। চেয়ারে বসে আদেশ দিলেন, শান্তিনগরের পুলিশ স্টেশনে খবর পাঠার। চৌধুরী বংশের সব খবর আমার চাই। এখন যাচ্ছি স্যার। ঘণ্টাখানিক পর আরিফ ফিরে এসে বললেন, আমি চৌধুরী বংশের সব খবর নিয়েছি স্যার। তারা কেউ বেঁচে নেই। ফেরজাদ চৌধুরী আর পূর্ণা খুন হয়েছে, আর অন্নপূর্ণা দেবী ওরফে আসমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কি বলছো? সত্যি তাদের পরিবারের কেউ বেঁচে নেই? নেই স্যার। সবচেয়ে ভয়ঙ্কর অবাক করা বিষয় হলো পূর্ণা হচ্ছে মাহি বিন চৌধুরীর স্ত্রী। সে একজন আইনজীবী ছিল। 2 বছর আগে সে দেশব্যাপী আলোচনায় ছিল, খবরের কাগজে লেখা হয়েছে। সে শিশু পাচার চক্রের নেতা ওস্তাদ ছিল। রাফি হতভম্ব হয়ে যায়। এটা কি করে সম্ভব? একজন আইনজীবী কি করে অপরাধী হয়, তা আবার শিশু পাচার চক্রে? 2 বছর আগে শান্তিনগরে পুলিশের দায়িত্বে কে ছিল? অফিসার রুবেল। তাকে আসতে বলুন। পাশে থেকে ইন্সপেক্টর হৃদয় উত্তর দিল, আমি যতটুকু জানি 2 বছর আগে অফিসার রুবেল চাকরি থেকে পদত্যাগ করেছে। সে এখন তার ছেলেকে নিয়ে শহরের বাইরে থাকে। এটা অসম্ভব। সে বিয়ে করেনি, একজনকে ভালোবাসতো। সে মেয়ে আত্মহত্যা করেছিল, সেই জন্য তাকে না পেয়ে একা থাকার সিদ্ধান্ত নিয়েছে। রুবেলকে নিয়ে আসুন, সব উত্তর পাওয়া যাবে। আচ্ছা স্যার। আধ ঘন্টা পর ইন্সপেক্টর রাফি মুখোমুখি হয় মাহির। মাহি ধয়ের মতো করে বসে মাথা নিচু করে রেখেছে। রাফি বলল, মাহিবিন চৌধুরী, আপনার স্ত্রী পূর্ণার কথা কি মনে আছে? মাহি চোখ তুলে তাকালো। হাতে থাকা পূর্ণার শাড়ির টুকরো আর বকুল ফুলের মালার দিকে তাকিয়ে বলল, আমার মায়াবী চোখের পূর্ণাময়ী, আমার আলোকিত চাঁদ। তাহলে ওইগুলো আপনার স্ত্রী? এত ভালোবাসতেন তাকে, তার জন্যই আপনার এই অবস্থা? একটু থেমে আবার বললেন, নারীরা এমনি সত্যি ভালোবাসার মূল্য দেয় না। এই আপনাকে দেখুন, খুনি বানিয়ে ছাড়লো। সে তো আসামি ছিল, শিশু পাচারকারী। তাকে কিভাবে আপনি ভালোবাসলেন? মাহি ক্ষিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে ফেলবে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হিংস্র পশুর মতো রাফির উপর ঝাঁপিয়ে পড়ে দুহাতে গলা চেপে ধরে চিৎকার করে বলছে, আমার পূর্ণাময়ী আসামি নয়, শিশু পাচারকারী না, ও নিষ্পাপ পবিত্র। রাফি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। চিৎকার শুনে দৌড়ে আসে হৃদয় আর আরিফ ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাদের শক্তি মাহির সঙ্গে পেরে উঠছে না। না পেরে আরিফ লাথি মারতে শুরু করে। পেটে কয়েকবার লাথি লাগতেই মাহি ক্লান্ত হয়ে ছেড়ে ফ্লোরে শুয়ে পড়ে আর বলতে থাকে, আমার পূর্ণাময়ী নিষ্পাপ পবিত্র। রাফি কাশতে কাশতে বলল, এইখানে কেউ আর একা আসবে না, আর ভুলেও পূর্ণার কথা তার সামনে বলবে না। তারা বেরিয়ে পড়ে। আরিফ কারাগারের দরজা বন্ধ করে দেয়। গত 2 দিনের রিমান্ডে একটু শব্দও করেনি, কিন্তু পূর্ণার বিরুদ্ধে কিছু বললে সে কাউকে ছাড় দেবে না। পূর্ণার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। অফিসার রুবেল আসছে? হৃদয় জবাব দিল। পথে আছে। পুলিশ স্টেশনে উপস্থিত রুবেল সঙ্গে 4 বছরের এক মিষ্টি ছেলে। সবাই তাকে স্বাগতম জানালো। রাফি বলল, বসুন অফিসার। হৃদয়ের দিকে তাকিয়ে রুবেল বলল, কত বছর পর দেখা তোমার সঙ্গে। এখনো কি রিমান্ড কি হিসেবে আছো নাকি? এবার আমি হেরে গেছি। এক প্রেমিক পুরুষ হারিয়ে দিয়েছে, আমার রিমান্ড সহ্য করে নিয়েছে। রুবেল হতভম্ব হয়ে প্রশ্ন করল, তুমি মজা নিচ্ছ আমার সাথে? এটা কি সম্ভব? কে সেই ছেলে? তাকে দেখতে চাই। কি যেন নামটা বলল? মাহি বিন চৌধুরী। রুবেল চমকে উঠে কি বলবে বুঝতে পারছে না। একটু সময় নিয়ে রাফিকে বলল, আমার ছেলেটাকে অন্য রুমে নিয়ে যান ইন্সপেক্টর। আচ্ছা। ছেলেটার হাত ধরে এসো বাবা আমার সাথে। আমি জানি তুমি বিয়ে করনি, তাহলে এই ছেলে কে? মাহি আর পূর্ণার ছেলে মিহির। উপস্থিতি সবাই কয়েক মিনিট এর জন্য চুপ থেকে রাফি প্রশ্ন করল, আপনি তাহলে তাদের চিনেন? অনেক কাছ থেকে। সব শুনতে চাই। তাহলে যেতে হবে 9 বছর পূর্বে, মাহি আর পূর্ণার প্রথম দেখা। ধীরে ধীরে রুবেল সব ঘটনা বলল, শুরু থেকে তাদের 7ম বিবাহ বার্ষিকী পর্যন্ত। ইন্সপেক্টর রাফি ও হৃদয় নিস্তব্ধ হয়ে গেছে। তাদের চোখে অশ্রু টলমল করছে। ভাবছে এত নিখুঁত প্রেম ছিল তাদের। পূর্ণা তার পুরো পরিবারকে হারিয়েছে, সে কি করে একজন আসামি হয়? রাফি প্রশ্ন করল, 7ম বিবাহ বার্ষিকীর দিন কি হয়েছিল? কেন পূর্ণা খুন হলো? ফেরদাসকে মাহি কেন হত্যা করলো? আসমা আত্মহত্যা করলো কেন? এই উত্তর শুধু 2 জন জানে, আসমা আর মাহি। কিভাবে অফিসার?
আসমার তার চিঠিতে সব লিখে গিয়েছে। সেই চিঠি কোথায় শুধু মাহি জানে। মাহিন মুখ খুলছে না, তার কাছ থেকে কিভাবে জানবো আমরা? আমি কথা বলবো। ঠিক আছে, চলুন তাহলে এই রহস্য সমাধান করি। রুবেল কারাগারে গেল। মাহিকে দেখে তার হৃদয়টা জ্বলন্ত আগুনের শিখার মতো জ্বলছে। যেই ছেলেটাকে কেউ কখনো চোখ তুলে কথা বলতে পারেনি, এ কি হাল তার! পরানো হাফ প্যান্ট, পুরো শরীরে রক্ত জমাট বেঁধেছে। কাদো স্বরে বলল, আহ, এই আমি কোন মাহিকে দেখছি? রুবেল মাহির পাশে বসলো। একে একে সব ইন্সপেক্টররা একটু দূরে ফ্লোরে বসলো। এই প্রথম আসামির জন্য তাদের মায়া হচ্ছে। রুবেল সময় নিয়ে ধীর কণ্ঠে বললেন, গত 1 বছর তুমি কোথায় ছিলে? মাহি কোনো উত্তর দিল না। রুবেল আবারও প্রশ্ন করলো। পূর্ণাকে দেখতে ইচ্ছে করে না? সে তো তোমার অপেক্ষায় আসে। মাহি তাকালো রুবেলের দিকে, জবাব দিল, পূর্ণা তো আমার সাথেই আছে সব সময়। সেদিন কি হয়েছিল মাহি? মাহি কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে ফিরে গেল অতীতে। সেই দিন তাদের ভালোবাসার ঘর পূর্ণাহির প্রেমে অপেক্ষা করছিল মাহি। অপরদিকে পূর্ণা এক লোকের পিছু নিয়ে দুর্গ চলে যায়। গোপন সুড়ঙ্গে আটকে পড়ে পূর্ণা। সেইখানে উপস্থিত হয় শিশু পাচারকারী নেতা ওস্তাদ। বললেন, স্বাগতম পূর্ণা, তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগতম। পূর্ণা তাকে চিনে ফেলে। বিশ্বাসঘাতক তাহলে আপনি এতদিন আমাদের সাথেই ছিলেন। ওস্তাদ হাসতে হাসতে বলল। স্বাগতম আমার প্রিয় বৌমা। পূর্ণার পায়ের নিচের মাটি সরে যায়। চারিদিক থেকে দুর্গ ঘিরে ধরছে। পূর্ণা ক্ষিপ্ত দৃষ্টিতে দৌড়ে ওস্তাদকে ধাক্কা মেরে বলল, বিশ্বাসঘাতক ফেরজাদ, আমি আগেই সন্দেহ করেছিলাম। ফেরজাদ এগিয়ে এসে পূর্ণার হাত পিঠের দিকে চেপে ধরে। থামো বৌমা, এত উত্তেজিত হচ্ছ কেন? পূর্ণা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। ফেরজাদ তাকে ধরে রাখতে পারছে না, চিৎকার করে বলল, কে আছিস? রোশনি আয়। মোহন রশি নিয়ে প্রবেশ করে। পূর্ণা অবাক চোখে তাকিয়ে বলল। মোহন চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে ফেলে পূর্ণার। ফেরজাদ বলছে, বৌমা, আমি তোমাকে আগে অনেক সতর্ক করেছিলাম, তোমার কৌতূহলকে নিয়ন্ত্রণ রাখো। আপনারা দুজন নিষ্ঠুর, নিকৃষ্ট। কিভাবে ও বাচ্চাদের আটকে রাখছেন, তাদের আঘাত করছেন। বাচ্চারা নিষ্পাপ পবিত্র, ওদেরকে ছেড়ে দিন, এত নির্দয় হবেন না। ফেরজাদ আদেশ দিল মোহনকে। একটা চেয়ারে নিয়ে আয়, বৌমার সব কৌতূহল দূর করি। আমার বৌমা একজন আইনজীবী, লোকে বলে ডাক্তার আর উকিলের কাছে কিছু গোপন রাখতে নেই। মোহন অন্য রুম থেকে চেয়ার এনে দিল। পূর্ণার মুখোমুখি বসলো ফেরজাদ। ওস্তাদ, একটা সমস্যা হয়ে গেছে। ফেরজাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে, কি হয়েছে? 3 জন বাচ্চা মারা গেছে, আর 2 জনের অবস্থা বেশ খারাপ, যে কোনো সময় মারা যাবে হয়তো। তাহলে তাদের কষ্ট দিয়ে লাভ নেই, মেরে ফেল। তারপর 5টার চোখ, কিডনি আলাদা করে সংরক্ষণ করে রেখে আয়। ঠিক আছে। মোহন চলে যায়। পূর্ণা চিৎকার করে বলছে, এটা করবেন না, ওদের ছেড়ে দিন, মারবেন না। ফেরজাদকে উদ্দেশ্য করে বলছে, শয়তান, নিকৃষ্ট খনি। পূর্ণার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ফেরজাদ। এইসব কথায় তার কিছুই যায় আসে না। বলল, বৌমা, আমাকে প্রশ্ন করো, কি জানতে চাও আমার থেকে? আগে বাচ্চাদের ছেড়ে দিন। এইটা অসম্ভব। এমনিতেই তুমি আমার ব্যবসার অবস্থা খারাপ করে ফেলছো। এই বাচ্চাদের কথা ছাড়ো, এরা কেউ তোমার সন্তান না। একটু থেমে ফেরজাদ আবার বলতে শুরু করলো, ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার তো নিজের সন্তানের থেকে অন্যের সন্তানদের প্রতি ভালোবাসা বেশি। উদাহরণ হচ্ছে আলী। আপনি আমার সন্তানের নাম মুখে নেবেন না। আরে, তোমার কাছে কে পাঠিয়েছে? আমি এই ওস্তাদ। আলীকে গুপ্তচর হিসেবে তোমার কাছে পাঠিয়েছি আমাকে খোঁজ খবর এনে দিতে, কিন্তু ও তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমাকে হুমকি দিতে লাগলো। ফেরজাদ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে বলছে, এই পৃথিবীতে কারো উপকার কেউ মনে রাখে না। শালা, আমি আলীকে খাইয়ে বড় করলাম, আর ও আমাকে হুমকি দিচ্ছিল। মেজাজটা চটে গেল, দিলাম মেরে। পূর্ণা চোখ থেকে শুধু অশ্রু ঝরছে। স্থির চোখে তাকিয়ে আছে ফেরজাদের দিকে। এ কোন ফেরজাদ? যাকে পূর্ণা বাবা বলে ডাকতো সেই লোক হতেই পারে না। ফেরজাদ সিগারেট শেষ করে আবার চেয়ারে বসলো। পূর্ণা প্রশ্ন করলো, শিমুল ভাইকে আপনি মেরেছেন? হ্যাঁ, ওই পাগলটা নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। তবে শিমুলের মৃত্যুর জন্য তুমি দায়ী বৌমা। তোমার কৌতূহল। কি দরকার ছিল শিমুলকে নিয়ে গোপনে এই দুর্গে প্রবেশ করা? তবে মানতে হয়, এই পাগলটা বেশ বুদ্ধিমান, তোমার থেকেও বেশি। সে পরের দিন জামাই সেজে আমার মেয়েকে বিয়ে করতে না গিয়ে দুর্গে আসে বাচ্চাদের বাঁচাতে।
পূর্ণা দাঁতে দাঁত চেপে শুনছে তার কথা। ইচ্ছে করছে এই মুহূর্তে ফেরজাদকে শেষ করে দিতে, কিন্তু পারছে না। পূর্ণার হাত পা বাঁধা। ফেরজাদ বলল, আমার শিক্ষিতা আধুনিক মেয়েকে পাগলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কোথায় আমার কাছে কৃতজ্ঞ থাকবে? তা না, আমার সাম্রাজ্যে হাত দিয়েছে। আপনার মেয়ের কথা একবার ভাববেন না? শিরিনের মানসিক অবস্থার জন্য আপনি দায়ী। তার জীবন শেষ করে দিয়েছেন। ফেরজাদ বিরক্তি স্বরে বলল, হা, বৌমা, উপদেশ শুনতে চাই না। তোমারও উচিত আমার কাছে কৃতজ্ঞ থাকা। আমি আপনার কাছে কেন কৃতজ্ঞ থাকব? পূর্ণার চোখের সামনে এসে ফিসফিস করে ফেরজাদ বলল, তোমাকে আজমিরের হাত থেকে বাঁচিয়েছি আমি বৌমা, আমি। কথপূর্ণা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ফেরজাদের মুখে থুথু দিয়ে বলল, আপনি এক নিকৃষ্ট বাবা। নিজের হাতে সন্তানকে হত্যা করেছেন। পূর্ণার গাল চেপে ধরে ফেরজাদ। আজমির হাসান আমার সন্তান না। তারা মারা গেলে আমার কিছু যায় আসে না। মিথ্যা বলছেন। আসমা আম্মা আপনার আসল রূপ দেখলে হয়তো মরেই যাব। আর যদি জানে তার সন্তানদের আপনি হত্যা করেছেন, এখন আবার স্বীকার করছেন। ফেরজাদ একটু দূরে গিয়ে উচ্চস্বরে হাসল। তার হাসির অর্থ হচ্ছে আসমা সব জানে। পূর্ণা অবাক হয়ে প্রশ্ন করল, আম্মা কি সব জানে? ফেরজাদ চেয়ার টেনে আবার সামনে এসে বলল, তাহলে এবার তোমাকে আসমার গল্প শোনাই। আসমা হচ্ছে জমিদার কৃষ্ণমোহন রায়ের দ্বিতীয় স্ত্রী অন্নপূর্ণা। আজমির ও হাসান হচ্ছে কৃষ্ণমোহনের প্রথম স্ত্রীর সন্তান। পূর্ণার মাথা ঘুরছে। এ কেমন রহস্য, কেমন অতীত! ফেরজাদ আবার বলতে শুরু করলো, এই জমিদারি, ব্যবসা, দুর্গ সব কিছুর মালিক কৃষ্ণমোহন। আমি ছোট থেকে তার সহকারী হিসেবে কাজ করছি। কি না করেছি তার জন্য। রক্তাক্ত করেছি নিজের হাত। পরিশ্রম ছিল আমার আর সফলতা তার। সেই বেইমানি করলো, সব সম্পত্তি তার স্ত্রী অন্নপূর্ণার নামে দিল। সহ্য করতে পারলাম না, সেই রাতেই তাকে খুন করলাম তার স্ত্রীর সামনে। আমার চোখ পড়লো অন্নপূর্ণার দিকে। সেদিন অসম্ভব সুন্দর লাগছিল। তাকে দেখে নিজেকে সামলাতে পারিনি, ঝাঁপিয়ে পড়লাম তার উপর। তারপর তাকে জোর করে বিয়ে করলাম। সেই দিন থেকে তার নাম হলো আসমা। তার সাহস নেই আমার সাথে যুদ্ধ করার। তবে ইদানিং সে সাহসী হয়ে গেছে তোমার জন্য বৌমা। পূর্ণা কাঁদছে আর বলছে, কত নিষ্ঠুর আপনি! শয়তানকে হার মানাবেন। হঠাৎ বাহির থেকে প্রচণ্ড কিছু কোপানোর শব্দ হচ্ছে। পূর্ণা ভয় পাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। ফেরজাদ বলল, ভয় পেও না, চোখ কিডনি আলাদা করছে। পূর্ণা শয়তান বলে চিৎকার করে উঠে ফেরজাদের দিকে এক পা এগোতে চেয়ার নিয়ে পড়ে যায়। ফেরজাদ টেনে উঠায়। পূর্ণা চিৎকার করে বলছে, আমাকে স্পর্শ করবেন না, আপনার নোংরা হাতে ধরবেন না, আমার থেকে দূরে থাকুন। বাধা অবস্থায় তোমার তেজ কমে না বৌমা। ফেরজাদ চেয়ারে বসে গভীর মনোযোগে নেতিবাচক ভাবে তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে উচ্চস্বরে বলল, এমনভাবে তাকিয়ে আছেন কেন? তাকাবেন না আমার দিকে, শয়তান। তোমাকে অনেক সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। অবিকল দেখতে তোমার মা নিরুপমার মতো। পূর্ণা তার মায়ের নাম শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মিনিট কয়েক পর প্রশ্ন করল। আমার মাকে কি করে চেনেন? ফেরজাদ কণ্ঠস্বর নরম হয়ে যায়। তার তাকানোর দৃষ্টিভঙ্গি বদলে যায়। চোখে অশ্রু নিয়ে বলল, নিরুপমা আমার তরুণ বয়সের প্রেম। তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। পরিচয় গোপন রেখে ফেরজাদ চাকলাদার হয়ে বিয়ের প্রস্তাব দেই। বিয়ের দিন সে পালিয়ে যায়। আমার জন্য বউ সেজে বিয়ে করে জলিলকে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, তাই আমার মাকে মেরে ফেললেন বিয়ে করতে পারেন নাই বলে? না, আমি জানতাম না ওইটা তার বাড়ি। আমি গিয়েছিলাম তোমাকে অপহরণ করতে পূর্ণা। শুনেছি ওই বাসায় ছোট সুন্দরী মেয়ে আছে। তাকে অপহরণ করতে পারলে অনেক টাকায় বিক্রি করতে পারবো। বেশ কয়েকদিন নজরে রেখেছিলাম। সেদিন বাসায় সে একা ছিল। গভীর রাত। ঘরে প্রবেশ করতেই বটি দিয়ে নিরুপমা আমার ঘাড়ে আঘাত করে। চোখে স্পষ্ট কিছু দেখতে পারছিলাম না। তার মুখটা না দেখেই আমি ছুরি দিয়ে আঘাত করি। সে মাটিতে পড়ে যায়। তারপর দেখি সে আমার নিরুপমা। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। পাশে তার সুন্দরী মেয়ে ছিল, দেখতে তার মতো। তাই অপহরণ করতে পারিনি। সেই মেয়েকে দেখার জন্য আশাকে আদেশ করলাম জলিলকে বিয়ে করতে। সেই দিন থেকে আমাকে চোখে চোখে রেখেছিল। তোমার মাঝে নিরুপমাকে খুঁজে পাই। তাই কৌশলে মাহির সাথে তোমার বিয়ে দেই, যেন প্রতিদিন আমার নিরুপমাকে দেখতে পাই। পূর্ণা কাঁদছে আর ভাবছে। জন্ম থেকেই আমার জীবন রহস্য ছিল। কেন এত রহস্য? পূর্ণা কয়েক মিনিট চুপ থেকে বলল,
আশা মা আপনার হয়ে কাজ করেছিল, তাকে কেন মারলেন? সে আমাকে পছন্দ করতো, ভালোবাসতো, আর আমি নিরুপমাকে। সে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল পূর্ণা, সহ্য সীমা পেরিয়ে গিয়েছিল, আমার ব্যবসার ঝামেলা শুরু করে দিয়েছিল। আপনি তাকে মারলেন আর কারাগারে গেল মাহি। তোমাকে রাখতে চেয়েছিলাম যাতে শিক্ষা পাও আর এইসব থেকে দূরে থাকো, কিন্তু আমার ছেলেটা তোমাকে অন্ধের মতো ভালোবাসে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ালো। ফেরজাদ করুণ সুরে, আহ মাহি, আমার ছেলে, কলিজার টুকরা। পূর্ণা একটু চুপ থেকে চিন্তিত স্বরে বলল, মাহির প্রতি আপনার এত ভালোবাসা কেন? সে তো আজমির আর হাসানের মতো আপনার পালিত ছেলে। ফেরজাদ একটু সময় নিয়ে উত্তর দিল। মাহি আমার আপন ছেলে, আমার রক্তের। পূর্ণা চমকে উঠে উচ্চস্বরে বলল, এটা হতে পারে না, অসম্ভব। আপনি মিথ্যা বলছেন। মিথ্যা না বৌমা, মাহি আর শিরিন এরা দুজন আমার আর আসমার সন্তান। তাহলে সে পালিত ছেলে হিসেবে বড় হলো কেন? আসমা তাকে জন্মের পর সরিয়ে ফেলেছে, আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, তারপর আয়েশের আশ্রম থেকে বড় হয়। আসমা জানতো সে আমাদের ছেলে, লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যেত। একদিন ধরা পড়ে যায়, সব স্বীকার করে, তারপর মাহিকে নিয়ে আসি। আমি এখন বুঝতে পারছি ফেরজাদ ওস্তাদ, আপনি আম্মাকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিলেন। আপনি কেমন বাবা মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রেখেছেন, তাকে পরিচয় দিতে দেননি, সন্তানের ঘ্রাণ অনুভব করতে দেননি। ঘৃণা হচ্ছে আপনার উপর। এবার বলুন তো আপনার পরিচয় কে কে জানতো? শুধু আসমা। তাহলে মোহন? সে কাল জানতে পেরেছে, আর আমার প্রিয় বৌমা আজকে। আজমির, হাসান, আশা, তারা? ওস্তাদকে কেউ চিনত না। দাঁতে দাঁত চেপে বলল, ইবলিশ। মোহন খাবার নিয়ে প্রবেশ করে। ওস্তাদ খেয়ে নিন। আমার বৌমাকেও খাবার দে। পূর্ণা ভাবছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কৌশলে মুক্ত হওয়ার এখনই সময়। বলল, আমি কিভাবে খাবো, আমার তো হাত বাঁধা। বৌমার বাঁধন খুলে দে। মোহন ভয়ে ভয়ে বলল, ওস্তাদ যদি কিছু করে? ভয় হওয়ার কিছু নেই, পারবে না। মোহন বাঁধন খুলে দিল। পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহন আর চোখে তাকিয়ে দূরে সরে গেল। মুক্ত হয়ে পূর্ণা উঠে দাঁড়ালো, হাতের দিকে তাকালো, লাল হয়ে গেছে, পা ফুলে গেছে। ফেরজাদকে বলল, এখন আমাকে নিয়ে কি করবেন? মেরে ফেলবেন নাকি রহিমার মতো সারা জীবন বন্দি করে রাখবেন? আরে বৌমা, তুমি দেখছি রহিমার কথা ভুলো নাই, লোভী এক মহিলা। সে কিন্তু জানতো তোমার মায়ের সাথে কি হয়েছে, তারপরও টাকার জন্য চুপ ছিল, আমাকে হুমকি দিচ্ছিল। তাকে লাখ টাকা দিলে চুপ থাকবে, যদি না দেই পুলিশকে সব বলে দিবে, তাই তাকে মেরে কঠিন মৃত্যু দিয়েছি। এখন আমার সাথে কি করবেন সেটা বলুন। আর চোখে পূর্ণা দেখলো টেবিলের উপর ছুরি আছে, সেটা নিতে হবে, তাই ফেরজাদকে কথায় ব্যস্ত রাখছে। কথা বলতে বলতে সুযোগ বুঝে ছুরি হাতে নেয়। ফেরজাদ এগিয়ে আসার জন্য পা বাড়ায়। কাছে আসবেন না, ওইখানে দাঁড়ান। ফেরজাদ দাঁড়িয়ে যায়, তার পেছনে একটু দূরে মোহন। ফেরজাদ ক্ষুব্ধ স্বরে বলল, এই জন্যই তোমাকে বেঁধে রাখা উচিত, তুমি সম্মান পাওয়ার যোগ্য নও। কথা শেষ না করতেই মোহন পিছন থেকে ফেরজাদকে ছুরি মারে। পূর্ণা উচ্চস্বরে হেসে বলল, সাবাস মোহন, দেখেছেন ফরজাদ সাহেব, আপনার বিড়াল আপনাকে মিয়াও বলছে। মোহন ক্ষুব্ধ স্বরে বলল, আমি জমিদার মোহনচন্দ্র রায়, আজমির আর হাসানের চাচা। আমার ভাতিজাদের হত্যা করেছ বৌদি, বৌদিকে নির্যাতন করেছ, তোকে ছাড়ব না ওস্তাদ। ফেরজাদ ঘুরে কৌশলে মোহনের পেটে ছুরি মারে। মোহন মেঝেতে বসে পড়ে, আরেকবার তাকে ছুরি মারতে যায়, তখনই পূর্ণা পিছন থেকে পিঠে ছুরি মারে আর বলে, এইটা আমার মাকে হত্যা করার জন্য। আবার পেট থেকে ছুরি বের করে একইভাবে আবার আঘাত করে বলে, এইটা আমার শিমুল ভাইকে হত্যা করার জন্য। ফেরজাদ দুর্বল হয়ে পড়ছে, শরীর থেকে রক্ত ঝরছে, সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। মোহন এই সুযোগ হাতছাড়া করেনি, আহত অবস্থায় পালিয়ে যায়। পূর্ণা আবার তার পিঠ থেকে ছুরি বের করে আবার মারে, কিন্তু পারেনি। তার আগেই ফেরজাদ একই কৌশলে পূর্ণার পেটে আঘাত করে। পেট ছুঁয়ে পিঠ দিয়ে ছুরি বের হয়। ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে ক্ষমা করো নিরুপমা, আমি আরো একবার তোমাকে মেরে ফেললাম। বলতে বলতে ছুরি টান দিয়ে বের করে। ব্যথায় আর্তনাদ করে উঠে পূর্ণা, কাঁপা কাঁপা গলায় বলল, মাহি আপনাকে ছাড়বে না, মেরে ফেলবে। ফেরজাদ উচ্চ স্বরে হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় পূর্ণা তুমি বন্দি আছো? মাহি সেটা জানে না। আমার উত্তরসূরি মাহি, মাহি এই সাম্রাজ্যের মালিক, আসল ওস্তাদ।
পূর্ণা বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। এই কি শুনল? তার ভালোবাসা বিশ্বস্ত সঙ্গী মাহি বিন চৌধুরী তাহলে আসল ওস্তাদ? পূর্ণা শক্তি হারিয়ে মেঝেতে পড়ে গেল। মুখে উচ্চারণ করলো শেষ কথা। সে বলেছিল পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে। আমি বলছি রয়েছে বিশ্বাসঘাতকতা। ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি। যার বুকে আমার প্রশান্তি, তাকে কি করে ঘৃণা করি? তাকে বলে দিও ছুরি আমাকে হত্যা করতে পারেনি। তার দেয়া বিশ্বাসঘাতকতা আমাকে চূর্ণ বিচূর্ণ করে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে। বাতাসে ভেসে আসছে জলিলের কণ্ঠস্বর। আমার মায়াবী চোখের মেয়ে, চলে এসো এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে, আমরা তোমার অপেক্ষায়। পূর্ণা বিনবিন স্বরে বলল, বাবা। বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। শরীর থেকে বেরিয়ে যায় আত্মা। নিস্তেজ দেহটা পড়ে রইল। শরীরের ধূসর শাড়ি লাল হয়ে গেল। এই নিষ্ঠুর রক্তাক্তের খেলায় বলি হলো পূর্ণা। সূর্য ডুবে সন্ধ্যা নেমেছে। চারিদিক অমাবস্যা রাতের মতো অন্ধকার। আলোকিত চাঁদটা হারিয়ে গেছে গহীনে। আর কখনো সেখান থেকে উদয় হবে না। হাসপাতালে বেডে আহত অবস্থায় শুয়ে আছে ফেরজাদ। পাশে বসে আসমা আর চোখে বারবার তাকাচ্ছে ফেরজাদের দিকে। সব সময়কার মতো সে এখনো নিরুপায়। ছেলে মাহির জন্য সবকিছু সহ্য করতে হচ্ছে। নিজে সকল অত্যাচার সহ্য করতে পারবে, কিন্তু সন্তানের কোনো আঘাত কি মা সহ্য করতে পারে? পূর্ণার দেহটা মর্গে পড়ে আছে। সকাল হলেই তাকে দাফন করা হবে। মর্গের বাহিরে বসে আছে আয়শে, তার সহকারী নূর আর অফিসার রুবেল। আয়শে কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে। এতজনকে হারিয়েছে, সহ্য করে নিয়ে এগিয়ে চলেছিল, কিন্তু পূর্ণার শোক কিভাবে সহ্য করবে? মাহিকে শত চেষ্টার পরও আটকানো যায়নি। মর্গের ভেতরে চলে গেছে। দুই হাত পূর্ণার পা দুটো শক্ত করে ধরে মাথা রেখে বসে আছে। পাগলের মতো আচরণ করছে, অস্বাভাবিক হয়ে গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফেরজাদ বলছে, পূর্ণা ও মোহন একসাথে শিশু পাচার চক্রে কাজ করেছিল। পূর্ণা এই চক্রের নেতা ওস্তাদ। তাদের দুইজনকে একসাথে দুর্গে ঢুকতে দেখে সন্দেহ হয়, তাই সে নিজে প্রবেশ করেছে। মোহনের সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল, তাই মোহন পূর্ণাকে হত্যা করে। ফেরজাদ তখন বাধা দিতে এলে মোহন তাকে এলোপাতাড়ি ছুরি আঘাত করে পালিয়ে যায়। আসমা সব জানে, তার মিথ্যেগুলো জেনেও চুপ করে আছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সবাই সন্দেহ করছে সে মিথ্যা বলছে। পূর্ণা কখনো অন্যায় করেনি। সে শিশু পাচারকারী হতে পারে না, তাকে ফাঁসানো হয়েছে। মাহি খানিকক্ষণ পূর্ণার পায়ের উপর মাথা রেখে বসে থেকে ধীরে ধীরে চোখ তুলে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মিনিট কয়েক স্থিরভাবে তাকিয়ে থেকে বলল, আমার প্রিয়তমা মায়াবী চোখের পূর্ণাময়ী, ঘুমালে তোমাকে একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগে। মাহি কপালে চুম্বন করে বলল, এই আমার প্রিয়তমা, একটু তাকাও আমার দিকে। শোনো না পূর্ণাময়ী, প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে পুরো একটা উপন্যাস লেখা যায়। আমিও লিখতে চাই। একবার তাকাও না আমার দিকে। তোমাকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে না, শুধু কয়েক সেকেন্ড তাকিও, তাহলেই হবে। এই উপন্যাসের নাম দিব মায়াবী চোখের প্রিয়তমা। মাহি কথা শেষ করে আবার কয়েক মিনিট তাকিয়ে থেকে বলল, কথা বলবে না আমার সাথে? এত রাগ? তুমি সব সময় রাগ করলে আমার সাথে কথা বলো না। এটা অন্যায় পূর্ণাময়ী। স্বামীকে কষ্ট দিচ্ছ, তোমার পাপ হবে। তোতা পাখির মতো তোমার কণ্ঠস্বর না শুনে আমি কিভাবে থাকবো? পূর্ণার হাত ধরে চুমু দিয়ে বলল, এই পূর্ণাময়ী, চলো আমরা আমাদের ভালোবাসার ঘরে যাই। পূর্ণাহির প্রেম আমি নিজে হাতে বানিয়েছি, তুমি যেমন করে বলেছো ঠিক তেমন। চলো আমরা দেখে আসি। মাহি এবার একটু থেমে ক্ষুব্ধ স্বরে বলল, এবার কিন্তু রাগ হচ্ছে। তুমি কেন উঠছো না? আমার কথা কি শুনতে পারছো না? মাহির ক্ষুব্ধ কণ্ঠস্বর শুনে দৌড়ে আসে রুবেল। মাহি একা একা কথা বলছে, এই দৃশ্য সহ্য করার মতো নয়। রুবেল মাহিকে বলল, চলো আমরা একটু বাইরে যাই। যাবো না, ওকে আমার সাথে কথা বলতে হবে। পূর্ণাকে একা থাকতে দাও, চলো আমরা একটু বাইরে যাই। মাহিকে জোর করে নিয়ে যায় রুবেল। বিপদের সময় ফুরায় না। এই অন্ধকার অমাবস্যার রাত শেষ হচ্ছে না, মনে হচ্ছে এক রাত 365 দিনের সমান। ছোট্ট মিহির আয়েশের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সকাল থেকে সারাক্ষণ মাকে খুঁজছে। আসমাকে বলছিল, মায়ের জন্য তার বুকের ভেতর কেমন জানি লাগছে। হয়তো মায়ের চলে যাওয়াটা অনুভব করতে পারছিল। সে কি বুঝতে পারছে তার মা পৃথিবীতে নেই? আয়েশে কাঁদো কাঁদো স্বরে বলছে, সকাল হলেই পূর্ণাকে দাফন করতে হবে। তার মিষ্টি হাসিটা আর কখনো দেখব না। আর কখনো আমাকে খালা বলে ডাকবে না। আমার সাথে অভিমান করবে না। বলতে বলতে উচ্চস্বরে কাঁদতে থাকলো। রুবেল দ্রুত মিহিরকে কোলে নিয়ে দূরে সরে দাঁড়ায়। ফেরজাদ বেডে শুয়ে আছে।
আসমা মিনমিন স্বরে বলছে, কেন এটা করলেন? পূর্ণাকে কি বাঁচিয়ে রাখা যেত না? নিষ্পাপ মেয়েটাকে কি করে মারতে পারলেন? ফেরজাদ অবাক হয়ে তাকিয়ে বলছে। কি করলাম? এমনভাবে বলছে যেন মনে হচ্ছে হত্যা করা তার নিত্যদিনের কাজ। ধমকের স্বরে বলল, আসমা চুপ থাকো। এতদিন যেভাবে ছিলে একটু থেমে। আহ! আবার বৌমা অনেক কষ্ট পেয়ে মারা গেল। মৃত্যুর আগে তাহার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আসমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করছেন তার সাথে বলুন? কি করবো আসমা? শুধু বলেছি আমার উত্তরসূরি মাহি, সে আসল ওস্তাদ। পূর্ণা কি বলে মারা গেল জানো? সে বলেছিল পৃথিবীতে এমন অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে। আমি বলেছি রয়েছে বিশ্বাসঘাতকতা। ক্ষমা করো পৃথিবী, আমি তাকে ঘৃণা করতে পারিনি। যার বুকে আমার প্রশান্তি তাকে কি করে ঘৃণা করি? তাকে বলে দিও ছুরি আমাকে হত্যা করতে পারেনি। তার দেওয়া বিশ্বাসঘাতকতা আমাকে চূর্ণ বিচূর্ণ করে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে। আসমার চোখ অশ্রু মিনিট কয়েক চুপ থেকে ক্ষুব্ধ হয়ে ফেরজাদের গলা চেপে ধরে বলল, আমি তোকে মেরে ফেলবো। কি করেছিস তুই শয়তান নিষ্ঠুর? কিভাবে এই মিথ্যা বলতে পারলি? আসমাকে পেটে আঘাত করলো, ছিটকে দূরে গিয়ে পড়ল। ফেরজাদ বলল, তোমারও বৌমার কাছে যাওয়ার শখ জেগেছে। ছেলে আর নাতির কথা ভুলে যেও না, ওদের দেখার কেউ নাই। আর স্বামীর সাথে তুই তোকারি করছো, তোমার পাপ হবে আসমা। আপনি মাহিকে নিয়ে মিথ্যা বলছেন। মাহি নিষ্পাপ, ও ওস্তাদ না। সেটা তো তুমি আর আমি জানি। পূর্ণার কাছে মাহি ওস্তাদ আর পুরো দেশের কাছে পূর্ণা। খেলাটা কেমন লেগেছে আসমা? আপনি একটা নিকৃষ্ট খুনি, শয়তান, ও আপনার কাছে মাথা নত করবে। আপনার মৃত্যু অনেক ভয়ঙ্কর হবে। ফেরজাদ ধমক দিয়ে। হয়েছে আসমা, চুপ থাকো। অভিশপ্ত রাত কেটে সকাল হয়েছে, কিন্তু সূর্যের দেখা নেই। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ফেরজাদ কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। অন্যদিকে পূর্ণার শেষ যাত্রা দাফন করা হবে মাহির তৈরি করা সেই ভালোবাসার ঘরের পাশে। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মাহি কবরের পাশে বসে আছে, কেউ তাকে উঠাতে পারছে না। নিজের হাতে তার প্রিয়তমাকে কবরে রেখেছে। কবরের উপর হাত রেখে ধীর কণ্ঠে বলছে, হে আমার প্রিয়তমা, আমার ভালোবাসা, তুমি কোন গহীনে হারিয়ে গেলে? তুমি হিনা প্রতিটি মুহূর্ত আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। তোমার ওই মায়াবী চোখ আমার প্রশান্তি। কি করে আমি আর শান্ত থাকি? তোমার পাগলামি রাগ ছিল আমার মুখের হাসি, সেই হাসি চিরতরে কেড়ে নিলে। হে আল্লাহ, পূর্ণাময়ী হীনে জীবন আমি চাই না। আমাকেও আমার ভালোবাসার কাছে নিয়ে চলো। রুবেল পাশে দাঁড়িয়ে আছে। একজন পুলিশ আসে, তার হাতে খবরের পত্রিকা। সেখানে লেখা আছে, আইনজীবী পূর্ণা শিশু পাচারকারী নেতা উস্তাদ ছিল, তার সহকারী ছুরি আঘাতে নিহত হয়েছে। সহকারী মোহন পলাতক। রুবেল রাগান্বিত হয়ে পত্রিকা ছুঁড়ে ফেলে দেয়, বলে, এর শেষ দেখেই ছাড়বো। পূর্ণা ম্যাডাম, আপনি একা কেন গেলেন? যদি আপনার জায়গায় আমি থাকতাম। মাহি ক্লান্ত শরীর নিয়ে নিজের ঘরে দরজায় দাঁড়ালো। পূর্ণা তাকে দেখে প্রতিদিনের মতো হাসি মুখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মাহি কপালে চুম্বন করে বলল, ক্ষমা করো প্রিয়তমা, আজকে একটু দেরি হয়ে গেল। পূর্ণা হাত টেনে ভিতরে নিয়ে যায়। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখার সময় মাহি দেখে পূর্ণার লেখা একটা চিঠি। পিছনে ঘুরে হেসে হেসে বলছে, হ্যাঁ রে পূর্ণাময়ী, তুমি আমার জন্য চিঠি লিখেছো? দেখি তুমি কেমন লিখতে পারো। মাহি পড়া শুরু করলো। প্রিয়, আমার প্রাণপ্রিয় স্বামী, আমার সহযোদ্ধা, আমার ভালোবাসা, বেঁচে থাকার শক্তি, তোমার বুকে আমার প্রশান্তি। আমাকে ভালোবাসতে শিখিয়েছ, নতুন করে অনুভূতি জাগিয়েছ। হৃদয়ের একটি আত্মা, তোমাকে নতুন করে পেয়েছি। আমি পরিপূর্ণ, তোমার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। বিশ্বস্ত হাত পেয়েছি, আমার ভালোবাসা পেয়েছি। আমার ভালোবাসা তুমি, তুমি ছাড়া আমি অপূর্ণ। তোমাকে হারানোর বিরহ যেন আমার সহ্য করতে হয় না। তোমাকে হারানোর বিরহ যেন আমাকে সহ্য করতে না হয়। প্রতিটি মুহূর্তে খোদার কাছে চাওয়া, এই পৃথিবী থেকে আমার স্বামীর আগে যেন আমার বিদায় হয়। হে আমার ভালোবাসা, 7 জন্মের সঙ্গী হিসেবে তোমাকে চাই। আকাশ বাতাস চাঁদ তারা যেমন সত্যি, তেমনি তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি। মাহি বিন চৌধুরী। ইতি তোমার প্রিয়তমা পূর্ণাময়ী। মাহি চিঠি পড়ে পূর্ণাময়ী বলে তাকায়। দেখতে পায় পুরো ঘরে সে ছাড়া আর কেউ নেই। মনে পড়ে পূর্ণাময়ী আর কখনো আসবে না। ক্লান্ত হয়ে বাসায় আসলে তাকে জড়িয়ে ধরে প্রশান্তি দেবে না।
বাসা থেকে বের হলে তার পথের দিকে তাকিয়ে থাকবে না। মাহি চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল। আসমা দরজায় আড়াল থেকে ছেলেকে দেখছে, শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। ছেলের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে আসমা একা একাই বলছে, আর এভাবে চলতে পারে না, এবার সব শেষ হবে। মাহি, সময় হয়েছে সত্যিটা জানার। আসমা দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। ফেরজাদ আসমার সামনে পড়তেই চমকে ওঠে। আসমার দুই গাল চেপে ধরে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? আবার কি ফোন দিয়ে আসছো? আসমা কাঁপা কাঁপা গলায় বলল। কিছু না, মাহি কাঁদছে তাই নিজেকে সামলাতে পারিনি। ফেরজাদ কয়েক সেকেন্ড তীব্র চোখে তাকিয়ে বলল, আমি আসছি। কোথায় যাচ্ছেন এই শরীর নিয়ে? ফেরজাদ ঘুরে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার জায়গা যেইখানে। ফেরজাদ চলে যায়। আসমাও নিজের ঘরে চলে যায়। আধ ঘন্টা পর মাহি আসমার কাছে আসে। দরজা বন্ধ দেখে বাহিরে দাঁড়িয়ে আম্মা আম্মা বলে ডাকতে থাকে। বেশ কয়েকবার ডাকে, কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করে। আসমা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। মাহি আম্মা বলে চিৎকার করে ঝুলন্ত পা পেঁচিয়ে ধরে বলল, আম্মা, আপনি কি করলেন? আপনারা সবাই স্বার্থপর হয়ে গেছেন। মাহি বিছানার উপর একটা চিঠি ও ছোট বাচ্চার জামা দেখতে পায়, চিঠি হাতে নেয়। প্রিয় ছেলে আমার, আমার নক্ষত্র, আমার পৃথিবী, আমার কলিজা, প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অপরাধী। এমন পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না। তারপরেও তোমার কাছে আমি ক্ষমা চাইবো বাবা। আমার ছেলে আজ তোমার মায়ের পরিচয় জানবে, সাথে তোমার জীবনের রহস্য। আমি জমিদার কৃষ্ণমোহনের স্ত্রী অন্নপূর্ণা দেবী। এক কালো রাতে আমার চোখের সামনে জমিদারকে হত্যা করা হয়। সেই হত্যাকারী আমাকে নির্মমভাবে অত্যাচার করে। স্বামীর খুনের কাছেই ধর্ষণের শিকার হই। বাধ্য হয়ে তাকে বিয়ে করি। খুনি আমাকে নতুন পরিচয় দেয় আসমা। নিজেকে অসংখ্যবার শেষ করে দিতে চেয়েছি, এই পাপ থেকে মুক্তি হতে চেয়েছি, কিন্তু পারিনি। তুমি আমার গর্বে ছিলে। যদি নিজেকে শেষ করতাম তাহলে তুমিও শেষ হয়ে যেতে। একটা নিষ্পাপ প্রাণকে মারতে পারিনি। তার অধিকার আছে এই পৃথিবীতে আলো দেখার। যেদিন তুমি পৃথিবীতে আসলে সেই দিন আমার কোলজুড়ে দুইটা চাঁদ ছিল, তুমি আর শিরিন। তোমরা যমজ। সকল দুঃখ ভুলে গিয়েছিলাম তোমাদের পেয়ে। নতুন করে বাঁচার শক্তি পেয়েছি। অন্যদিকে ভয়ও ছিল, এইখানে থাকলে তুমিও পাপের রাজ্যের বাসিন্দা হয়ে যাবে। তাই তোমাকে দূরে সরিয়ে দিই, আশ্রমে অনাথ হিসেবে রেখে আসি। আর সবাই জানলো আমার মেয়ে হয়েছে। একমাত্র আয়েশা জানতো তুমি আমার সন্তান। তবে এই মিথ্যা বেশি দিন টেকেনি। তোমাকে লুকিয়ে দেখতে যেতাম, একদিন ধরা পড়ে যায়, সব সত্যি বেরিয়ে আসে। শাস্তি দেওয়া হয় সারা জীবন, তোমাকে ছাড়া বাঁচতে হবে। আমার চোখের সামনে তুমি বড় হতে লাগলে। তোমাকে আদর করতে পারিনি, ঘ্রাণ অনুভব করতে পারিনি। মায়ের জন্য যখন আর্তনাদ করতে তখন জড়িয়ে ধরে বলতে পারিনি আমি তোমার মা। তোমার অজান্তে আমাকে আম্মা বলে ডাকতে, আমি তাতেই শান্তি অনুভব করতাম। আমার ছেলে, এতদিন তুমি যাকে মামা বলে ডেকেছ, সে তোমার আসল পিতা। বহুরূপী সে, শিশু পাচারকারী, তোমার মায়ের ধর্ষক নিরুপমা, শিমুল, আলী, আজমির আর তোমার প্রিয় স্ত্রীর হত্যাকারী। তাকে ছেড়ে দিও না, তার পাপের রাজ্য ধ্বংস করে দাও। এত বছর আমিও তার পাপ লুকিয়ে রেখেছি, তাই আমিও অপরাধী। একজন পাপী হয়ে তোমার চোখের দিকে কিভাবে তাকাবো? আমাকে ক্ষমা করো। এই ছোট্ট জামাটা তোমার মায়ের স্মৃতি, তোমাকে দিতে পারিনি। এই জামাটা উপহার দিলাম, মায়ের স্মৃতি হিসাবে রেখে দিও। ইতি তোমার ব্যর্থ মা। মাহি চোখ লাল বর্ণ ধারণ করেছে, ক্ষুব্ধ স্বরে বলছে, ফেরজাদ। মাহি নিজের ঘরে যায়, একটা ছুরি হাতে নেয়। সেই ছুরিটা দিয়ে পূর্ণাকে হত্যা করা হয়েছে। মাহি দুর্গের সেই সংরক্ষণ ঘরে প্রবেশ করে। চারিদিকে কাচের ভেতর বাচ্চাদের মাথার খুলি, চোখ। মনে মনে ভাবছে, এই কোন নরপিচাস এর রাজ্যে এসেছে। ফেরজাদ পেছন থেকে মাহিকে দেখে হতভম্ব হয়ে যায়। মিনমিন স্বরে বলল, মাহি। মাহি তীব্র চোখে তাকিয়ে থেকে বলল, আমাকে আপনার সাম্রাজ্যে স্বাগতম জানাবেন না? ফেরজাদ মাহির হাত টেনে বলল, মাহি চলো আমরা বাসায় ফিরে যাই। বাসায় কার কাছে ফিরবেন? তোমার আম্মা। সে নিজেকে শাস্তি দিয়েছে। ফেরজাদের চোখ কপালে, কাঁদো কাঁদো স্বরে বলল, আসমা নেই। মাহির হাত ছেড়ে দেয় ফেরজাদ, 2 কদম পিছিয়ে যায়। ফেরজাদের চোখের দিকে তাকিয়ে, কি ধাক্কা খেলেন? আসুন ওস্তাদ, আমরা বসে কথা বলি, আপনার ইতিহাস শুনি। ফেরজাদ ভয়ে ভয়ে বলছে, মাহি তুমি সব জানো তাহলে?
আপনি ভয় পাচ্ছেন কেন? এই প্রথম আপনার চোখে ভয় দেখছি। আপনি আমাকে অনেক আদরে রাখতেন কেন? প্রতিটি মানুষের দুর্বলতা থাকে, যেমন তোমার দুর্বলতা পূর্ণা, তার জন্য পুরো পৃথিবী উলট পালট করে দিতে পারো, ঠিক তেমনই আমার দুর্বলতা তুমি বাবা। সেজন্য কি ছেলের দুর্বলতাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? ফেরজাদ কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি এমন হোক, আমি পূর্ণাকে মারতে চাইনি, হয়ে গেছে। মাহিকে বুকে জড়িয়ে নিয়ে ফেরজাদ কাঁদতে কাঁদতে বলল, যা হয়েছে চলো ভুলে যাই, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার জন্য এই পাপের রাজত্ব ছেড়ে দিব, আমরা একসাথে থাকবো, তুমি, মিহির আর আমি। তোমাকে আবার বিয়ে করাবো। ফেরজাদকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় মাহি। ক্ষুব্ধ স্বরে বলল, আপনি কি বলছেন এইসব? আমার বিয়ে হয়েছে, আবার স্ত্রী আছে পূর্ণাময়ী। আমার জীবনে আর কোনো নারী আসবে না। আর ক্ষমা, এতগুলো লাশের উপর দিয়ে কোনো সমঝোতা হবে না। আপনাকে আমি নিজ হাতে শাস্তি দেব। ফেরজাদ কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি পারবে না, কারণ আমি তোমার বাবা। আমি আপনার সব পাপ ক্ষমা করে দিয়েছি, তবে একটা ছাড়া। কি সেটা? আপনার শেষ ইচ্ছে জানতে চাই। আমি কখনো তোমার মুখ থেকে বাবা ডাক শুনিনি, একবার বাবা ডাকবে? হুম। মাহি কোন পাপটা ক্ষমা করবে না? মাহি কয়েক মিনিট চুপ থেকে ধীরে ধীরে বলল, আপনি বললেন আমার দুর্বলতা পূর্ণাময়ী, তার জন্য আমি সব করতে পারি। ঠিক বলেছেন। মাহি শক্ত করে ছুরিটা ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে ফেরজাদের গলায় আঘাত করে বলল, আমি আমার বাবাকে না, আমার পূর্ণাময়ীর খুনিকে শাস্তি দিলাম বাবা। ফেরজাদ দুই হাতে গলা চেপে ধরেছে। পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। আস্তে আস্তে মেঝেতে পড়ে গেল। মাহিও তার পাশে বসে অশ্রুসিক্ত নয়নে মধুর স্বরে বলল, বাবা। মাহির দিকে তাকিয়ে মৃদু হেসে চোখ বন্ধ করলো ফেরজাদ। তার শরীরটা কয়েক মিনিট খিচুড়ি হলো। দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। নিথর দেহটা পড়ে রইল। অফিসার রুবেল এসে আসমার দেহ উদ্ধার করে তারপর দুর্গে যায়। কাল দুর্গের ভিতরে বন্দি থাকা বাচ্চারা দরজা খোলা পেয়ে কৌশলে বের হয়ে পুলিশকে সব জানায়। তারপর রুবেল, পূর্ণা ও ফেরজাদকে উদ্ধার করে। ফেরজাদ এইখানে আছে বুঝতে পারে রুবেল, তাই চলে আসে। মাহি তার নিহত বাবার পাশে বসে স্থির হয়ে তাকিয়ে আছে। রুবেল এসে বলল, মাহি কি করেছেন আপনি? আমাকে গ্রেফতার করুন অফিসার। রুবেল কাঁদো কাঁদো স্বরে বলল, আমি পারবো না, আপনি পালিয়ে যান, অন্য কেউ আসার আগে জলদি পালিয়ে যান। পালিয়ে কোথায় যাব? আমার পূর্ণাময়ী যে এইখানে। আপনাকে যেতে হবে, আমি আপনাকে গ্রেপ্তার করতে পারবো না। আমি পালাবো না অফিসার, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমায় ফাঁসি দিন। আপনি কি আপনার ছেলের পাশে থাকতে চান না? আপনি ছাড়া মিহিরের কেউ নেই, অনুরোধ করছি, নিষ্পাপ বাচ্চাটাকে কে একা করে দিবেন না, আপনি এখান থেকে চলে যান। রুবেলের অনেক জোরাজুরিতে মাহি চলে গেল। মাহি চোখ খুলে অতীত থেকে ফিরে, চোখে অশ্রু। উপস্থিত সবার চোখে অশ্রু। ইন্সপেক্টর হৃদয় মৃদু শব্দ তুলে কাঁদছে। ইন্সপেক্টর রাফি প্রশ্ন করল, আপনি একজন অপরাধীর জন্য কাটছেন? এই প্রথম কাউকে রিমান্ড দেওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে স্যার। আপনার চোখে অশ্রু কেন স্যার? যদি বিবেক ও শিক্ষার দিক দিয়ে চিন্তা করি তাহলে মাহিবিন চৌধুরী নির্দোষ। সে অন্যায় প্রতিবাদ করেছে, দোষীকে শাস্তি দিয়েছে। আর যদি আইনের দিক দিয়ে ভাবি তাহলে সে দোষী, অন্যায়কারীকে শাস্তি দিতে পারে না সে, এই অধিকার শুধু আইনের রয়েছে। আরিফ প্রশ্ন করল, তারপর কি হয়েছিল রুবেল স্যার? মাহি এইখানেই, এই শহরে কিভাবে আসলো? একজনকে খুন করছে। রুবেল একটু শ্বাস নিয়ে বলল, তারপর থেকে পূর্ণার কবরের পাশে থাকতে শুরু করে। আস্তে আস্তে তার আচরণ পরিবর্তন হয়ে যায়। একা একা কথা বলতো, পূর্ণাকে নিয়ে কল্পনার জগতে ছিল। একসাথে থাকতো, ঘুরতো, নদীর পাড়ে বসে জ্যোৎস্নাত্ম উপভোগ করতো। এমন করে চলে যায় একটা বছর। পূর্ণাকে হারিয়ে দিশেহারা হয়ে যায় আয়েশ। অসুস্থ হয়ে বিদায় নিল পৃথিবী থেকে। মিহির আশ্রমে একা হয়ে পড়ে। আমি মিহিরকে নিয়ে চলে আসি অন্য শহরে। ইন্সপেক্টর, আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি মাহি কোনো নির্দোষ মানুষকে আঘাত করবে না। যাকে হত্যা করেছে তার পরিচয় জানতে পারি? আমরাও জানি না, তার পরিচয় খুঁজতেছি। আপনি তাকে দেখুন, শান্তিনগরে কেউ হলে চিনতে পারবেন। ঠিক আছে, চলুন। সবাই মর্গে গেল। লাশটা দেখে রুবেলের চোখ কপালে। এ তো মোহন, বলেছিলাম মাহি নির্দোষ, কাউকে মারবে না। সবাই সবার দিকে এক পলক তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। তারা রুবেলের মতো বিবেকের তাড়নায় পড়েছে। আগামীকাল মাহিকে কোর্টে নেওয়া হবে, ফাঁসির আদেশ হবে। যদি মাহিকে ছেড়ে দেয় তাহলে তাদের শাস্তি পেতে হবে, চাকুরিচ্যুত হবে। মাহিকে ছেড়ে না দিলে ফাঁসি হবে। বিবেক নয় আদেশ, একটা বেছে নিতে হবে। চিন্তায় পড়ে যায় কি করবে। লিক্ষণ ভাবনার পর সিদ্ধান্ত নেয় মাহিকে মুক্তি দেবে। রুবেল প্রশ্ন করল, জেল থেকে আসামি পালিয়ে যাওয়ার জন্য আপনাদের শাস্তি হবে। ইন্সপেক্টর রাফি উচ্চ স্বরে বলল, আমরা প্রস্তুত, যে শাস্তি হোক মাথা বেঁধে নিব।
কারাগারে গিয়ে মাহিকে কালো কাপড়ে চোখ বেঁধে দেয়, হাত রশি দিয়ে বাঁধে। তাকে নিয়ে ইন্সপেক্টররা বেরিয়ে পড়ে এক মিশনে। মিহিরকে নিয়ে রুবেল আলাদা যায়। আগে মিহিরকে বাসায় রেখে আসবে, তারপর তাদের সাথে যুক্ত হবে। ঘণ্টাখানিক পর গাড়ি থামে। পূর্ণা মাহির ভালোবাসার ঘর, পূর্ণাহির প্রেম সেখানে। ধরে নামানো হয় মাহিকে। চোখ বাঁধা অবস্থায় মাহি প্রশ্ন করে, আমাকে কোথায় নিয়ে আসলেন? রাফি হাতের বাঁধন খুলে চোখের কাপড় সরিয়ে দিয়ে বলল, আপনার ঠিকানায় আপনার ভালোবাসা প্রিয়তম মায়াবী চোখের পূর্ণময়ীর কাছে। মাহি মৃদু হেসে এক দৌড়ে চলে যায় পূর্ণার কবরের কাছে। মাহি বসে আছে। হঠাৎ পূর্ণার কণ্ঠস্বর ভেসে আসে। এতদিন কোথায় ছিলে? কতদিন দেখি না তোমায়। মাহি নরম স্বরে উত্তর দিল, 7 দিন দূরে ছিলাম মাত্র। এই 7 দিন আমার কাছে 700 প্রহরের সমান। বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে আসে পূর্ণা। সাদা শাড়ি, মেঘে বরণ কেশ, বাতাসে উড়ছে। মাহি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পাশে বসে মাহির কাঁধে মাথা রাখে। মাহি ফিসফিস করে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার মায়াবী চোখের পূর্ণাময়ী। দূর থেকে হৃদয় লক্ষ্য করলো মাহি একা একা কথা বলছে, হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি দিচ্ছে। মনে হচ্ছে পাশে কেউ রয়েছে। আরিফ ভয়ে ভয়ে বলল, স্যার জলদি চলুন এখান থেকে। কবরের পাশে একা থাকা মাহির পক্ষেই সম্ভব। পেছন থেকে রুবেল এসে বলল, আপনারা ভয় পাচ্ছেন? সবাই ভয়ে চমকে ওঠে। রাফি বলল, আরে এমনভাবে কেউ আসে? কলিজা কেঁপে উঠেছে। মাহি একা একা কথা বলছে। একা একা না, তার পূর্ণময়ী এর সাথে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? কল্পনার জগতে সম্ভব। বাস্তবতা থেকে কল্পনার জগৎ সুন্দর। সেখানে ভালোবাসা পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন। থাকবে না হারানোর ভয়, স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা। কয়েক মিনিট নিস্তব্ধ থেকে রাফি বলল, আমাদের এখন যেতে হবে। আপনাদের সব কিছু এখন ঠিক হবে। যে পরিস্থিতি হোক আমরা হাসি মুখে মেনে নিব, আমাদের জন্য চিন্তা করবেন না। বিদায় নিয়ে আরিফ রাফি গাড়িতে উঠে গেল। হৃদয় দূর থেকে পূর্ণার কবরের দিকে তাকিয়ে মিনমিন স্বরে বলছে, আপনাকে দেখার সৌভাগ্য হয়নি পূর্ণা, তবে এইটা বলতে পারি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী আপনি। গাড়িতে উঠে চলে যায় তারা। ওদিকে মাহি একা একাই হাসছে, কথা বলছে। আজ লিখেছি এক রহস্যময় প্রেম কাহিনীর শেষটা। এই গল্পের শেষটা করুণ ছিল, যা সবাইকে অশ্রু জড়িয়েছে, অবাক করেছে, ভালোবাসার অনুভূতি জাগিয়েছে, আমাদের শিক্ষা দিয়েছে। ভালোবাসলে হৃদয় থেকে, আত্মার গভীর থেকে ভালোবাসতে হয়। যদি লাইলি মজনু, শ্রী ফরাদ বেঁচে থাকতো, তাহলে তাদের প্রশ্ন করতাম, এই ভালোবাসার রহস্য কী? যারা ভালোবাসে অমর হয়ে যায়, তারা কি উত্তরটা জানে? এক নৃশংস, রহস্যময় বিশ্বাসঘাতকতা, হারানোর বেদনা আর রক্তাক্ত ভালোবাসার গল্প কি এইখানেই শেষ? সব রহস্য উন্মোচন হয়েছে। পূর্ণা আর মাহির প্রেম কাহিনী সবার মুখে মুখে। ফেরজাদের মতো মুখোশধারী তার নৃশংসতার জন্য তার কবরে লোকে থুতু ফেলে। অন্যদিকে ইন্সপেক্টররা প্রমাণ করেছে বিবেকের উপর কোনো কিছুই নেই। তাদের এই মহত্বের জন্য শাস্তি পেতে হয়েছে, চাকুরিচ্যুত হয়েছে। মাহিকে পলাতক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এত অপূর্ণতার মাঝেও পূর্ণতা পেয়েছে ডাক্তার রিদম আর তিশার ভালোবাসা। হারানোর বেদনা রিদম বোঝে, তাই তিশাকে সেই ব্যথা অনুভব করতে দেয়নি। বিয়ে করেছে, তাদের ঘরে ছোট এক শিশুকন্যা রয়েছে, যার নাম রেখেছে পূর্ণা। মাহিরা কখনো মরে না। হয়তো আবার তাদের প্রেমের উপাখ্যান হবে মিহির আর ছোট্ট পূর্ণার মাধ্যমে।